শিগগিরই কমছে না জ্বালানি তেলের দাম, আবারও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বললেন ভারতের চেয়ে দাম কম হলে পাচার হয়ে যেতে পারে। প্রধান বিচারপতির মন্তব্যে প্রমাণ হয় সরকার অবৈধ, বলছে বিএনপি। বিচারপতি খায়রুল হকের রায় দেয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। উচ্ছেদের পরদিন এবার কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন, আজকে রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ড পরিকল্পিত, অভিযোগ বাসিন্দাদের। চট্টগ্রামে চিকিৎসকদের টানা ধর্মঘটে অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, রোগীদের দুর্ভোগ চরমে। এবং কাঁচামরিচ, টমেটো সহ বিভিন্ন সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের অস্তিত্ব, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ। বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষিমন্ত্রীর গুরুত্ব আরোপ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। প্রতিদিনের রান্নার জন্য অপরিহার্য উপকরণ কাঁচামরিচের ৯১% নমুনার মধ্যেই মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রার কীটনাশকের অস্তিত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। এছাড়া ক্ষতিকর মাত্রার কীটনাশক রয়েছে বেগুন, টমেটো, শিম সহ বিভিন্ন সবজি ও শুটকিতে। বিশেষজ্ঞদের মতে এসব খাবার গ্রহণে কিডনি, যকৃত ও অস্থিমজ্জার কার্যকারিতা হারানো সহ গর্ভবতী মায়েদের প্রতিবন্ধী শিশু জন্ম দেওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুত আইন কার্যকরের পরামর্শ দিয়েছেন তারা। প্রসূনাশিসের রিপোর্ট। বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যদ্রব্যে কীটনাশকের অস্তিত্ব পরীক্ষা করতে শাকসবজি, ফল ও মাছের উপর নিয়মিত গবেষণা করে থাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট BARI। সম্প্রতি প্রতিষ্ঠানটির কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরির গবেষকরা দেশের বিভিন্ন অঞ্চল ও রাজধানীর বেশ কয়েকটি শপিং মল থেকে সংগ্রহ করা সবজিতে ক্ষতিকর মাত্রায় কীটনাশকের উপস্থিতি পেয়েছেন। এর মধ্যে কাঁচামরিচের ৯১%, বেগুন, টমেটো, শিমের ২৭% এবং শুটকির ৩৩% নমুনায় রয়েছে কীটনাশকের উপস্থিতি। তবে আটা, ময়দা, চাল এবং আলুর মধ্যে কীটনাশকের অস্তিত্ব পাওয়া যায়নি। কাঁচামরিচের ৯১% নমুনার মধ্যে কীটনাশকের অবশিষ্ট অংশ পাওয়া গেছে। শুটকির মধ্যে নিষিদ্ধ যে সমস্ত বালাইনাশক সেগুলো আমরা পাচ্ছি। বেগুন, বরবটি, সিম, করলা, এই কয়েকটা সবজিতে সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গিয়েছে। এসব খাদ্য গ্রহণে কিডনি ও যকৃৎ নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিবন্ধী শিশু জন্মদানের আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা খাবার গ্রহণে নানা পরামর্শ দেন। কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুটা মায়ের শরীরের ভিতরে বেড়ে উঠছে, মাসল, হাড় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, শারীরিক বিকলাঙ্গ বা মানসিক বিকলাঙ্গ, প্রতিবন্ধী এই ধরনের বাচ্চা জন্ম নিচ্ছে। 2% লবণ পানিতে যদি আপনি শুটকি মাছটা ভিজিয়ে রাখে তাহলে এটা দেখা গেছে যে 30 থেকে 40% দূরীভূত হয়। সবজির ক্ষেত্রে যদি আপনি ট্যাপের পানিতে ধুয়ে নেন তাহলে এটা চলে যায়। তাদের মতে এ বিষয়ে অধিক গবেষণার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বাড়াতে আইন কার্যকর সহ কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি দরকার। কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের একটা পলিসি থাকা দরকার। যেখানে নাকি আমদানিটা করা হয় সেখানে কিছু টেকনিক্যাল লোকজন বসানো। আইন প্রয়োগকারী সংস্থা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইন্সপেক্টর যেগুলো নিয়োগ করা আছে, ওনাদের দায়িত্ব এগুলো সঠিকভাবে দেখা। খাবার গ্রহণে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করা না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আইন প্রয়োগ করা হচ্ছে না তা না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে জনসচেতনতার কোনো বিকল্প নাই। পোকামাকড় দমনের পাশাপাশি বিষমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনে প্রাকৃতিক পদ্ধতির উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও জানান কৃষিমন্ত্রী। ফেরোমন ট্র্যাপ, আলোর ফাঁদ। প্রসূনাশিস, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই জ্বালানি তেলের দাম কমছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে দেশে প্রথমবারের মতো সোলার চার্জিং স্টেশন উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ ভারতে পাচার হওয়া রোধে এখনও তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে কিভাবে সমন্বয় করা যায় সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ হয়তোবা প্রতি মাসে নয়, পার্শ্ববর্তী দেশ যেমন 6 মাসে একবার করে তেলের দাম অ্যাডজাস্ট করে, বাংলাদেশ হয়তোবা আগামী বছরগুলিতে সেভাবে চিন্তা ভাবনা হয়তোবা যেতে পারে। এই মুহূর্তে সরকারের কোনো চিন্তা ভাবনা নাই তেলের দাম কমানো। তবে আমরা আশা করছি যদি তেলের দাম এইভাবে নিম্নমুখী থাকে, সরকার যদি চিন্তা ভাবনা করেন হয়তো ভবিষ্যতে এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে।
জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা দখল অবৈধ, এই রায় বিচারপতি খায়রুল হক তার দায়িত্ব পালনকালে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জিয়া রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করাটা অবৈধ। এই রায়টা বিচারপতি খায়রুল ইসলাম সাহেব যখন দিয়েছেন তখন উনি তার দায়িত্ব পালনের অবস্থায় দিয়েছেন। রায়টা যে অযৌক্তিক এটা তো কোনো মন্তব্য করেনি। এখন বিএনপিরা যদি মনে করেন যে তারা এই সুযোগটা নিয়ে এই এখন নানান বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটা ধূমরেজাল সৃষ্টি করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। তার ক্ষমতা দখল অবৈধ হিসাবে উচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে। তার দল গঠনও অবৈধ। সেই বিবেচনায় বিএনপিও বর্তমানে অবৈধ দল হিসেবেই পরিগণিত হতে পারে। প্রধান বিচারপতির সাম্প্রতিক বক্তব্য সরকারকে কাঁপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, এই বক্তব্যের পর 5 জানুয়ারি নির্বাচন ও সংসদের বৈধতা আর থাকে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। চিফ জাস্টিসের বক্তব্যকে আমরা স্বাগত জানাই যে তিনি সাহস করে বক্তব্য দিয়েছেন। এটা সরকারকে নাড়িয়ে দেবে। সরকারের ভূকম্পন শুরু হবে। 6.8 যে ভূকম্পন কিছুদিন আগে আমরা দেখেছি, সেই ভূকম্পনের আরেকটা ভূকম্পন সৃষ্টি করলেন চিফ জাস্টিস এসকে সিনহা। এবং এরপরে এই সরকার যে সংসদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত, সেই 10ম সংসদ সবগুলো বাতিল হয়ে যায়, অবৈধ হয়ে যায়। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো 26 বাংলাদেশিকে তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ বিষয়ে গোয়েন্দাদের অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে ফার্মগেটে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া জনশক্তি রফতানিতে এ ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন মন্ত্রী। আমাদের গোয়েন্দারা এদের সম্বন্ধে অনুসন্ধান করছে। তাদের যে অপরাধগুলির কথা, যেগুলোর কথা সন্দেহের কথা যারা আমাদেরকে জানিয়েছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং আমরা সেই অনুযায়ী এগুলির ব্যবস্থা আমরা অবশ্যই করব। এটার জন্য আমার তো মনে হয় কোনো রকম ব্যাড ইম্প্যাক্ট হবে বলে আমি মনে করি না। আমরা মনে করি আমাদের দেশ এখনো নিরাপদ রয়েছে এবং এই সমস্ত জঙ্গিদের উত্থান আমাদের দেশে হবেও না কোনোদিন। হাইকোর্টের স্থগিতাদেশের কারণে উচ্ছেদ অভিযান বন্ধ থাকা কল্যাণপুর পোড়াবস্তি এবার আগুনে পুড়ে ছাই হলো। আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের গাড়ি বাধার মুখে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা। এদিকে বস্তিবাসীর অভিযোগ, অগ্নিকাণ্ড পরিকল্পিত। বস্তিবাসীর অভিযোগ, শুক্রবার সকাল 8টার দিকে কপালে লাল কাপড় বেঁধে কল্যাণপুর পোড়া বস্তির 8 নম্বর বস্তিতে হানা দেয় একদল যুবক। তারা পাউডারের মতো কিছু একটা ছিটিয়ে সটকে পড়তেই আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই ছাই হয়ে যায় তাদের ঘর, আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র। বস্তির লোক তো দেখলে চিনেন, বস্তির লোক কোন কাউলিয়া লোক, ওরা ভালো লোক, মহল্লা তাই বুঝেন, ওরা এমপির লোক। এন্ড দরজা আগুন লাগাই দিয়ে গেছে। আমি কই কিছে আমার কই পুলিশ আমার একটা ছাগলের পেছে প্রায় 3টা বাচ্চা আমার মনে করেন যে প্রত্যেক বছর হয়। আমরা কিছু চলে যাবো তো আমাকে তো সময় দেয় নাই। আমাদের বাচ্চা ভাই আমার বাচ্চা চাই। বস্তিবাসীর আরো অভিযোগ, আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও আটকে রাখে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে দিতেছে না বাংলা কলেজের পোলাপান। এমপি আমাদের কার কি করতে চায়? আমরা আগুন নিবানোর পরে এখন ফায়ার সার্ভিস আমাদের কাছে আসছে, এটা কি আমাদের কি হাস্যকর মনে করতেছেন না? বাংলা কলেজ লোক গাড়ি আটকে রাখছে, কেউ আইতে দেয় না, গাড়ি পানির গাড়ি। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা পথে বাধার কারণে আগুন নেভাতে আসতে দেরি হওয়ার কথা স্বীকার করেন। আমাদের গাড়ির সামনে গেছে তারা, যে আগুন এখানে লাগে নাই, ভিতরে যাওয়ার দরকার নাই, তারা আমাদেরকে গাড়িকে প্রতিবন্ধ করতে হচ্ছে। বস্তিবাসীদের অভিযোগ, উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টের 3 মাসের স্থগিতাদেশ থাকার পরও দুর্বৃত্তদের উৎপাত বন্ধ হয়নি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত, প্রচুর বিস্ফোরক উদ্ধার।
চিকিৎসকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ চট্টগ্রাম শাখার ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এতে করে দূর দূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। তবে আইসিইউ ও শিশু রোগীদের ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। কক্সবাজার থেকে 3 দিন আগে চিকিৎসার জন্য স্ত্রী সহ চট্টগ্রামে আসেন ইদ্রিস আলী। দীর্ঘদিন হার্টের রোগে ভুগছেন তিনি, কিন্তু ডাক্তারদের ডাকা ধর্মঘটের কারণে কোনো চিকিৎসা সেবায় নিতে পারেননি এই দম্পতি। শুধু তারা নয়, দূর দূরান্ত থেকে অন্যান্য রোগী যারা এসেছেন, চিকিৎসক না থাকায় তাদেরও পড়তে হয়েছে বিপাকে। ওরা রোগী দেখবেই না বলে দিছে, মানে ওই অবরোধ যদি খুলে তারপরে দেখবে আবার নতুন করে সিরিয়াল নিতে হবে। বাচ্চার অনেক অসুস্থ, অনেক সমস্যা, তার জন্য বাচ্চাকে নিয়ে আছি, এখন বাচ্চাকে দেখাতে পারছি না। চিকিৎসায় যদি ব্যাঘাত ঘটে যে কোনো মুহূর্তে সে মৃত্যুর পথে পতিত হবে, তার এই থেকে পরিত্রাণ পেতে চাই। রোগীদের জিম্মি করে ডাক্তারদের হঠাৎ করে এমন ধর্মঘট ডাকা অযৌক্তিক বলছেন চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ। আমি চট্টগ্রাম সাতকানিয়া থেকে আসছি, এখানে ডাক্তার নাই, কিন্তু আমি ট্রিটমেন্ট করাতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে এখানে। একজনের কারণে সবাই যে হয়রানি, এটা তো হয় না, এটা কোনোদিন চলতে পারে না। এটা মানুষ রোগ আছে, চিকিৎসা তো পেতেই হবে। তবে রোগীদের কথা মাথায় রেখে মুমূর্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। যেসব রোগী মনে করেন মুমূর্ষু, যাদের হয়তো হাই ডেফিনেশন ইউনিট যেটাকে বলে আমরা এইচডি অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট অথবা করোনারি কেয়ার ইউনিট, ওই ধরনের রোগী যেগুলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, সে সকল রোগীকে আমরা হয়তো দেখি চিকিৎসা দেওয়ার করছি। কিন্তু অপারেশনের পর রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেয়া ও অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল আলম, তার স্ত্রী ডাক্তার শামিমা রোজি ও রানার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে ধর্মঘট ডাকে বিএমএ চট্টগ্রাম শাখা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর পূর্ব রামপুরায় কুপিয়ে ও গুলি করে বাসায় ফকির নামে এক ঠিকাদারকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে সালামবাগ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। স্বজনরা জানায়, কাজ শেষে রাত 8টার দিকে বাসায় ফিরছিলেন ঠিকাদার বাসায় ফকির। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে নূর মোহাম্মদ নুরা সহ বেশ কয়েকজন। আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। পরে আহত বাসায় ফকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 11টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, শাহজাদা গ্রুপ নামে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, শাহজাদা ও স্বপন গ্রুপের কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত বাসায় ফকির স্বপন গ্রুপের সমর্থক ঠিকাদার। দুইটা গ্রুপের মধ্যে এই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলতেছিল বহুদিন। তো সেই দুই গ্রুপের এক গ্রুপ হলো শাহজাদাও হলো জেলখানে আছে, আর এক গ্রুপ হলো ঘাতক স্বপনের নাম। ওরা টোটাল 5 জন ছিল। তার মধ্যে যার কাছে পিস্তল ছিল এবং যে পিস্তল দিয়ে সে গুলি করছে, সেই পিস্তল সহ এই ছেলেটা আটক হয়েছে। তার নাম হলো নূর মোহাম্মদ নুরা। দেশ এখন বিপন্ন, মানুষের বাক স্বাধীনতা নেই বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট দেওয়ার ও সংগঠন করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এখানে গণতন্ত্র নির্বাসিত, এখানে মানুষের বাক স্বাধীনতা নেই, ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে, লেখার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে, সংগঠন করবার স্বাধীনতা নিয়ে নেওয়া হয়েছে। এখানে একটি জনসভা করতে হলো অনুমতি নিতে হয়, যেটা গণতন্ত্রের একেবারে উল্টো দিকে অবস্থান করছে। মানুষ ন্যায় বিচার পাবে, আইনের শাসন চলবে, আমি যেন নিরাপত্তা পাই, সেই একটা অবস্থা তৈরি করতে হবে। এখানে আজকে 44 বছর পরে দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা সেটা কিছুই পাইনি। কোন ষড়যন্ত্রই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, যারা আগুন সন্ত্রাস চালিয়ে দেশের অগ্রযাত্রাকে থমকে দিতে চেয়েছে, মানুষ আজ তাদের প্রত্যাখ্যান করেছে। বিদ্যুৎ বলেন, খাদ্য বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে দেশ আজকে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে। কিন্তু এই অবস্থাকে বানচাল করার জন্য
ধ্বংস করার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, ওই ৭১-এর ঘাতকদের দোষরা যাদের বিরুদ্ধে আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম, সেই একই শক্তি, একই পরাজিত শক্তি আজকেও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সংগঠিত করছে, আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তাদের দোষরা আজকেও বাংলাদেশে সেই আগুন সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশে। আজকে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য, সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য পায়তারা করা হচ্ছে। এর আগে শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের বাহেরচরস্থ দারুল উলুম আহসানিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কুচক্রী মহলের ষড়যন্ত্রে মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে বিভ্রান্ত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অনুষ্ঠানে ঢাকা জেলার পিপি অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসের সময় আরো থাকছে। খুলনায় শেষ টি-20তে বাংলাদেশকে 18 রানে হারিয়ে সিরিজের সমতা জিম্বাবুয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে সাকিবের 50 উইকেট। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলে দেশের জন্য বুমেরাং হবে বলে হুঁশিয়ার করেছে গণজাগরণ মঞ্চ। পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন। এ সময় 20 জানুয়ারি গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে পুলিশি আক্রমণের কথা উল্লেখ করে তারা বলেন, পুলিশ সদস্যদের অন্যায় কার্যক্রমের সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই পুলিশের প্রতি জনগণের আস্থাহীনতা বাড়ছে। পাকিস্তান হাইকমিশনকে জঙ্গিবাদের আস্তানা হিসেবে উল্লেখ করে দেশে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে দেশি বিদেশি প্রশ্রয়দাতাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোকে নির্মূলে হাইকমিশন ঘেরাও করতে গেলে তখন জনগণকে আক্রান্ত করা হবে। এবার প্রবাসের খবর। পশ্চিমবঙ্গের বীরভূমে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আহমেদপুরের তৃণমূল নেতার বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহতরা ওই তৃণমূল নেতার ভাই বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় বাড়ির ছাদ উড়ে যায়। এই ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবছরের এপ্রিল মাসে সময় টেলিভিশন তাদের 5 বছর পূর্ণ করতে যাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে সময় এখন প্রবাসী বাংলাদেশিদের হৃদয়েও জায়গা করে নিয়েছে। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাঙালিদের কাছেও রয়েছে সময় টিভির আলাদা মর্যাদা। চ্যানেলের 5ম বার্ষিকীকে সামনে রেখে সেখানকার প্রবাসী বাঙালিরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের প্রত্যাশার কথাও জানিয়েছেন। ফ্রান্সের প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠানে এখন সময় টিভি আলাদাভাবে স্থান করে নিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা ও প্রবাসীদের সুবিধা অসুবিধা তুলে ধরার ব্যাপারে সময় টিভি সবসময় সোচ্চার থাকবে। চ্যানেলের 5 বছর পূর্তি সামনে রেখে এমন প্রত্যাশার কথাই জানালেন ফ্রান্স প্রবাসী বাঙালিরা। সময় টেলিভিশন মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ব্যবসায়িক এবং বিভিন্ন খবরাখবরগুলো যেভাবে পরিবেশন করে থাকে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা প্রবাসীরা প্রত্যেকেই তার কাছে প্রত্যাশা করি আমাদের প্রবাস জীবন নিয়ে, প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীদের সুখ দুঃখ ভালোবাসা নিয়ে এবং প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে কি ভূমিকা রাখতে পারে এইসব নিয়ে অনুষ্ঠান আরো বেশি করে পরিচালনা করবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্বাধীনতা পদক ও চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধিতে ভূষিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বসবাস করছেন ফ্রান্সে। নিরপেক্ষতা বজায় রেখে বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে সময় টিভি তার ভূমিকা অব্যাহত রাখবে, এই গুণী শিল্পী এমনটাই প্রত্যাশা করেন। সময় টেলিভিশন সবকিছু সব সুন্দর, আমি দেখেছি কিছু কিছু, বিশেষ করে খবর বেশ কঠিন বাংলাদেশে নিরপেক্ষতা রক্ষা করা, তারপরও সময় চেষ্টা করছে। এই সময়কে আমি অভিনন্দন দিচ্ছি যে যতটুকু করেছে 5 বছরে অনেক উন্নত মানের খবর বহন করেছে।
আরো ভবিষ্যতে করুক। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখার পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়ে সময় টিভির প্রচার সবসময়ই অব্যাহত থাকবে। পঞ্চম বার্ষিকীতে এমনটাই আশা ফ্রান্সের প্রবাসী সাধারণ বাঙালিদেরও। সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। দুবাইয়ের হিউম্যান রাইটস ফর পার্লামেন্টারি কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয় সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী রাজন সমিতি। সমিতির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ ওমরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ওসমান, খোরশেদ আলম, নাসিমউদ্দিন আকাশ, GM সরোয়ার হেলাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আবুল কাশেম সহ আরও অনেকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2021 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফজলে করিম চৌধুরী। সাপ্তাহিক ছুটির দিন হয় আজ সকাল থেকে জমে ওঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার দুপুর গড়ানোর পর মেলা প্রাঙ্গণে ঢল নামে ক্রেতা দর্শনার্থীদের। বিকেলের পর জনসমুদ্রে পরিণত হয় মেলা। এ সময় ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন থেকে প্রয়োজনীয় পণ্য কেনেন অনেকে। মেলায় দেশি বিদেশি পণ্যের মান ও দাম এবং পরিবেশ নিয়েও সন্তুষ্টির কথা জানালেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা। এদিকে ক্রেতা দর্শনার্থীর সমাগমে খুশি বিক্রেতারাও। বিক্রি বাড়াতে গৃহস্থালী, পোশাক প্রসাধনী সহ সব ধরনের পণ্যে মূল্য ছাড় সহ স্পেশাল অফার দিচ্ছেন তারা। অন্য দিনের তুলনায় আজ বিক্রি কয়েক গুণ বেড়েছে বলে জানান তারা। ছুটির দিনে মেলায় আসছি, ভালোই লাগতেছে। তবে প্রচন্ড জ্যাম, তারপর ভিড়, ভালোই লাগতেছে। ছাড়টা ভালোই, কোনো সমস্যা না, কিন্তু আজকে শুক্রবার তো আজকে একটু ভিড়। সবকিছু প্রায় আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যে মনে হচ্ছে, না তেমন কোনো প্রবলেম মনে হচ্ছে না আমার কাছে। সবকিছুই ভালো আছে, সব সেফটি আছে, সিকিউরিটি সবকিছু মোটামুটি ভালোই। কয়দিন যে অবস্থা গেছে এই তুলনায় আছে স্যার মোটামুটি আছে। বিগ ফ্রাইডে, লাস্ট ফ্রাইডে মেলা আমরা যদি ধরি তো প্রচুর পরিমাণে দর্শক এসে আমাদের বেচা বিক্রি প্রচুর পরিমাণে ভালো আছে। সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা তরুণ প্রাণের। চমকপ্রদ সব উদ্ভাবন নিয়ে হাজির স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলায় রয়েছে এমন আয়োজন। বিজ্ঞানের নানা খুঁটিনাটি জানতে দর্শনার্থীরাও ভিড় করেছে মেলায়। সৌমিত্র শুভ্রর রিপোর্ট। তরুণ চোখগুলোতে স্বপ্নের আনাগোনা। বিদ্যমান বিভিন্ন সংকট কাটিয়ে সম্ভাবনার পথে দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা তৈরি করেছে এই তরুণ প্রাণ। আর এসব নিয়েই ক্ষুদে বিজ্ঞানীরা হাজির হয়েছে বিজ্ঞান মেলায়। ক্লাসরুমকে ডিজিটালাইজড করার প্রজেক্ট সাজিয়ে এনেছে কেউ বা রেলওয়ের লেভেল ক্রসিং নিয়ন্ত্রণে স্বয়ংক্রিয় প্রক্রিয়া উদ্ভাবন করেছে। শিক্ষক এই টিম ভিউয়ের মাধ্যমে যখন কোনো কিছু পড়াবে তখন যেটি হবে সেটি হলো এটাই কোনোরূপ তার ছাড়া ওই প্রজেক্টরের দ্বারা প্রসেস হয়ে বড় পর্দায় প্রকাশিত হবে। বড় জায়গায় ইমপ্লিমেন্ট করতে যায় আমাদের এই ছোট ছোট সেন্সরগুলোকে বড় বড় সেন্সর দিয়ে রিপ্লেস করতে হবে, তখন আমাদের খরচ বেশি হবে না। 2টা গেটের জন্য আমাদের মাত্র 23,700 টাকা পড়বে। কারো পরিকল্পনা বায়োগ্যাস কিংবা উইন্ড মিল ব্যবহার করে বিদ্যুৎ সংকট নিরসনের। বায়োগ্যাস থেকে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন করছি, সো মানে অনেক কম খরচে এই প্রজেক্টটা সম্পূর্ণ হবে। সর্বনিম্ন বায়ুচাপে 4.4 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আয়োজকরা বললেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করতেই এই উদ্যোগ। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের ব্যাপারে আগ্রহ তৈরি করা এবং প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া, বিভিন্ন জিনিস আবিষ্কার করা, পরবর্তীতে এটা বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা, এর মাধ্যমে আমাদের দেশ একসময় মানে উন্নত বিশ্বের কাতারে চলে যাবে। 3 দিনব্যাপী মেলা শেষ হবে শনিবার। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদের দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে সময় সংবাদের দল যায় প্রকৃতির অপরূপ লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে। এ সময় শহর এবং গ্রামাঞ্চলের প্রতিবেদন তুলে ধরায় প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি বিষয়ক এবং আদিবাসী জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ প্রচারের পরামর্শ দেন দর্শকরা। এছাড়া পর্যটন শিল্প নিয়ে প্রচারিত সংবাদের ভূয়সী প্রশংসা করেন বান্দরবানবাসী। পরে বিকেলে কক্সবাজার জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় কক্সবাজারের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশে আরও বেশি সংবাদ প্রচারের অনুরোধ করেন দর্শকরা।
পর্দা নামল 14তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 9 দিনব্যাপী এই উৎসবে বিশ্বের 58টি দেশের 178টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। শুক্রবার সন্ধ্যায় উৎসবের শেষ দিনে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে 6টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবে মোর্শেদুল ইসলামের অনিল বাগচির একদিন ও আবু শাহেদ ইমনের জালালের গল্প বিশেষ পুরস্কার জিতে নেয়। দর্শক জরিপে সেরা পুরস্কার পায় রুবায়েত হোসাইনের আন্ডার কনস্ট্রাকশন। শুক্রবার সন্ধ্যায় পর্দা নামে 14তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উপস্থিতিতে 6টি ক্যাটাগরিতে সর্বমোট 21টি পুরস্কার তুলে দেওয়া হয়। অস্ট্রেলেশিয়ান বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় ইরান ও আফগানিস্তানের যৌথ ছবি জামশেদ মোহাম্মদের এ ফিউ কিউবিক মিটার্স অব লাভ। বেশ কয়েকটি বিভাগে পুরস্কার পায় বাংলাদেশের চলচ্চিত্র। ভবিষ্যতে ভালো কাজের অনুপ্রেরণা যোগায় পুরস্কার, এমনই প্রতিক্রিয়া চলচ্চিত্র নির্মাতাদের। চলচ্চিত্রকে আসলে রিকগনিশন পাওয়াটা এটা ডেফিনেটলি আমাদের যে কোনো তরুণ নির্মাতাদের জন্য হচ্ছে অনেক বেশি একটা আশাবঞ্জক ব্যাপার। ভালো লাগছে। আর জানেন যে আজকে ছবিটা প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে, তো দুটো মিলিয়ে আশা করছি যে দেশের দর্শকরা আরো আকৃষ্ট হবে। বেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন সাউথ এশিয়া স্পেশালি। দক্ষিণ এশিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব এটি। আশা করি এবারের চেয়েও আগামী বছর আরো বেশি দর্শক এবং থিয়েটার পাবে এই উৎসব। এবারের আয়োজন সফল হয়েছে মন্তব্য করে উৎসব পরিচালক জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ঢাকা সিনে ওয়ার্কশপ ফেস্টিভ্যালের প্রেজেন্টেশনের বাইরে এই আয়োজনগুলো ছিল, সবগুলো খুবই সাকসেসফুল হয়েছে। আমি এখনো স্যাটিসফাইড না। আমার মনে হয় আরো ভালো, আরো ব্যাপক কিছু করা যেত বা করা দরকার। আমি সেই জায়গাতেই থাকতে চাই। এখন থেকে প্রতি বছর জানুয়ারিতে চলচ্চিত্র উৎসব করা হবে বলেও জানান আয়োজকরা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হলো সপ্তাহব্যাপী জাতীয় পিঠা উৎসব 2016। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মাঠে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এতে বক্তারা সাংস্কৃতিক অভিযোজনে হারিয়ে যেতে বসা আবহমান বাংলার পিঠা সংস্কৃতি ফিরিয়ে আনার উপর জোর দেন। এ উৎসবে দেশের বিভিন্ন এলাকার বাহারি পিঠা প্রদর্শনী করা হয়। আগামী 29 জানুয়ারি পর্যন্ত চলবে এ পিঠা উৎসব। খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। সমীকরণ মেলাতে ব্যর্থ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিরিজ জয়ের সুযোগ হারানোর সাথে হারাতে হলো রেটিং পয়েন্টও। 4 ম্যাচ সিরিজের শেষ টি-20তে জিম্বাবুয়ের কাছে 18 রানে হেরে 2-2 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিক বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 4 উইকেটে 180 রান করে জিম্বাবুয়ে। জবাবে 6 বল বাকি থাকতে স্বাগতিকরা অল আউট হয় 162 রানে। ম্যাচ ও সিরিজ সেরা হন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাজ্জা। আবুল বাশারের ক্যামেরায় খুলনা থেকে হুমায়ুন কবির রোজের ম্যাচ রিপোর্ট। ব্যাটিং প্যারাডাইস উইকেটে টস নামে ভাগ্য পরীক্ষা জিতে গেল 3 ম্যাচের মতো ওপেনিংয়ে উড়ন্ত সূচনার আগেই 4 রানের মাথায় সিপান্দাকে মাটিতে নামিয়ে আনেন অভিজ্ঞ অধিনায়ক মাশরাফি। তারপর পরই মোতাম্বাবির সহজ ক্যাচ ফেলেন তাসকিন। তার খেসারত হিসেবে স্বাগতিক বোলারদের হতাশায় পুড়িয়ে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন মাসাকাজ্জা ও মোতাম্বাবি। তবে 80 রানের এই জুটি ভাঙেন বিপিএল আবিষ্কার আবু হাজার রনি। 32 রানে ফেরেন মোতাম্বাবি, কিন্তু তারপরও রানের লাগাম টেনে ধরে রাখা যায়নি। তবে 36 রানের ক্যামিও ইনিংস খেলা ওয়ালারকে ড্রিম এক ডেলিভারিতে স্ট্যাম্প উপরে ফেলেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তারপর পরই সিকান্দার রাজাকে শিকার করে প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত মাসাকাজ্জার বিধ্বংসী ক্যারিয়ার সেরা 93 রানে চড়ে 180 রানের ফাইটিং স্কোর পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় 12 রানে ভালোই খেলতে থাকা সৌম্যর আউটের পর 5 রানের ব্যবধানে প্যাভিলিয়নে তামিম, সাকিব ও স্পটলাইটে থাকা সাব্বির। 17 রানে 4 উইকেট হারিয়ে খাদের কিনারে যায় বাংলাদেশ। এরপর দলকে টেনে তোলার ইঙ্গিত দিয়েও ইমরুল ফেরেন ব্যক্তিগত 18 রান করে। তবে তরুণ সোহানকে সঙ্গে নিয়ে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। দারুণ লড়াইয়ের আভাস দিয়েও সোহানের আউটের পরপরই ক্যারিয়ারের দ্বিতীয় 50 করে মাহমুদুল্লাহ 54 রানে ফিরলে স্তব্ধ হয়ে পড়ে আবু নাসের স্টেডিয়ামের গ্যালারি। বিস্ফোরক ব্যাটিং প্রদর্শন করা মাশরাফির চেষ্টাও বৃথা গেলে নিজেদের 50তম টি-20তে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ক্রিকেট দলকে। এই সিরিজের সুযোগ পাওয়া ক্রিকেটাররা মাঠে হৃদয় দিয়ে খেলেছেন।
আর মাঠের বাইরে কোচ হাতুরু সিংয়ে মস্তিষ্ক দিয়ে খেলেছেন। তবে সার্বিক পারফরমেন্সের হিসেবে সমীকরণ কতটুকু মিলাতে পেরেছেন হাতুরু সিংয়ে? এমন অবস্থায় আসন্ন দুটি মেগা আসরের আগে অভিজ্ঞদের ওপরই আস্থা রাখার দাবি প্রবল হয়ে উঠেছে। শেখ আবু নাসর স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, খুলনা। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। ফাইনালে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসরের শিরোপা জিতল নেপাল। সেই সঙ্গে দীর্ঘ ২৩ বছর পর আন্তর্জাতিক কোনো আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন নেপাল দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাহরাইনকে চেপে ধরে নেপাল। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় তারা। দুর্দান্ত একটি আক্রমণ থেকে নেপালকে লিড এনে দেন স্ট্রাইকার বিমল মাগার। এরপর প্রথমার্ধের বাকিটা সময় দু দলেরই কেটেছে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে খেলোয়াড়ি মেজাজ হারিয়ে ফেলেন দু দলের ফুটবলাররাই। অতিরিক্ত শারীরিক শক্তি প্রদর্শন করতে গিয়ে ম্যাচের ৮১ মিনিটে বাহরাইনের আহমেদ ও ৮২ মিনিটে নেপালের সুমন লামাকে মাঠ ছাড়তে হয় লাল কার্ড দেখে। এরপর ৮৭ মিনিটে নেপালের হয়ে লিড দ্বিগুণ করেন বিশাল রায়। আর যোগ করার সময়ে নবযুগ শ্রেষ্ঠা বাহরাইনের অরক্ষিত ডিফেন্সের ভুলকে কাজে লাগিয়ে তৃতীয় গোল করলে জয় নিশ্চিত হয় হিমালয়ের দেশ নেপালের। বঙ্গবন্ধু গোল্ড কাপ 2016 আমাদের বাংলাদেশের ফুটবলাররাও কিন্তু এখান থেকে রসদ খুঁজে নেবেন। এবার হয়নি তো কি হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিগগিরই কমছে না জ্বালানি তেলের দাম। আবারও জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বললেন ভারতের চেয়ে দাম কম হলে পাচার হয়ে যেতে পারে। প্রধান বিচারপতির মন্তব্যে প্রমাণ হয় সরকার অবৈধ, বলছে বিএনপি। বিচারপতি খায়রুল হকের রায় দেয়া নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। উচ্ছেদের পরদিন এবার কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন। আজকে রাখা হয় ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ড পরিকল্পিত, অভিযোগ বাসিন্দাদের। চট্টগ্রামে চিকিৎসকদের টানা তৃতীয় দিনের ধর্মঘটে অচল সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। রোগীদের দুর্ভোগ চরমে। এবং রাজধানীর পূর্ব রামপুরায় কুপিয়ে ও গুলি করে এক ঠিকাদারকে হত্যা। একজন আটক, দু গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলই কারণ বলছে পুলিশ। দর্শক, এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।